অভয়কাণ্ডে যুক্ত ছিল এমন প্রভাবশালী কেউ যাকে রক্ষা করার জন্য ফরেনসিক এভিডেন্স ট্যাম্পারিং করতে আসলে নামানো হয়েছিল ফরেনসিক সিন্ডিকেটকে, যাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশ জুড়ে, এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই সিন্ডিকেটের কাজ কি হলো জানেন? খুন বা ধর্ষণের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্যাম্পারিং করা, বায়োলজিক্যাল স্যাম্পল নষ্ট করে প্রভাবশালী ব্যক্তিদের আইনের হাত থেকে বাঁচানো। বিজ্ঞানের চোখে ধুলো দেওয়া অসম্ভব, কিন্তু আরজি করে সেটাই করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। আমি আবারও বলছি, অভয়াকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটা প্রমাণ ও ফরেনসিক ডেটা চিরতরে মুছে ফেলার একটা সুনির্দিষ্ট, সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের চক্রান্ত। আজ জানাবো অভয়াকাণ্ডের সঙ্গে যুক্ত এক হাড় হিম করা ব্লুপ্রিন্টের, যার নাম অপারেশন স্ক্র্যাপ। আর এই অপারেশন স্ক্র্যাপের পিছনে থাকা এক ভয়ঙ্কর ফরেনসিক সিন্ডিকেটের কথা। আর এই অপারেশন স্ক্র্যাপ এবং ফরেনসিক সিন্ডিকেটের জন্যই কি শেষ পর্যন্ত আইনের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে আরজিকর অপরাধের মাস্টার মাইন্ডরা? আরজিকরের অভয়াকাণ্ডে কি শুধু একজন সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষ জড়িত ছিল, নাকি এর আড়ালে কাজ করেছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা এক ভয়ঙ্কর ফরেনসিক সিন্ডিকেট? রাতারাতি 4টি সিসিটিভি হার্ড ডিস্কে ডেটা ট্যাম্পার করা, তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলা, হাসপাতালে বহিরাগত দিয়ে ভাঙচুর চালানো, এর পিছনে ঠিক কার হাত ছিল? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। কি এই অপারেশন স্ক্র্যাপ? কিভাবে নষ্ট করা হয়েছিল আরজিকরের ফরেনসিক এভিডেন্স? বলবো সবটাই। পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে কেন সিবিআই অনেক কিছুই করতে পারছে না, আর অনেক কিছুই কেন করছে না বলে অভিযোগ উঠছে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। অভয়কাণ্ডে যুক্ত ছিল এমন প্রভাবশালী কেউ যাকে রক্ষা করার জন্য ফরেনসিক এভিডেন্স ট্যাম্পারিং করতে আসলে নামানো হয়েছিল ফরেনসিক সিন্ডিকেটকে, যাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশ জুড়ে, এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই সিন্ডিকেটের কাজ কি হলো জানেন? খুন বা ধর্ষণের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্যাম্পারিং করা, বায়োলজিক্যাল স্যাম্পল নষ্ট করে প্রভাবশালী ব্যক্তিদের আইনের হাত থেকে বাঁচানো। শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত বড় নেটওয়ার্ককে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠছে। ভাবুন আপনারা, আরজিকর কাণ্ডে তড়িঘড়ি মৃতদেহ দাহ করা থেকে শুরু করে 14ই আগস্ট রাতে হাসপাতালের ভিতর লাঠি অস্ত্র নিয়ে যে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়, ভেঙে ফেলা হয়, তছনছ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেমিনার হলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়, এটি কিন্তু সাধারণ জনরোষ ছিল না, বরং ডিজিটাল ফুটপ্রিন্টের অবশিষ্টাংশ পুরোপুরি ধ্বংস করতে একটি সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট, যার নাম অপারেশন স্ক্র্যাপ, এটাই জড়িত ছিল বলে অভিযোগ উঠছে। আপনারা জানেন না যে কিভাবে এই সিন্ডিকেট কাজ করে, তাই আজকে বলে দিচ্ছি কিভাবে আরজিকরে প্রমাণ নষ্টের জন্য এই সিন্ডিকেটকে ব্যবহার করা হয়েছিল। এই সিন্ডিকেট কিভাবে কাজ করে জানেন? এই সিন্ডিকেট মূলত 3টি টেকনিক্যাল প্রোটোকলকে টার্গেট। প্রথমত, বায়োলজিক্যাল স্যাম্পল ও ডিএনএ প্রোফাইলিং ধ্বংস করা, অর্থাৎ অপরাধীর লালা, বীর্য, রক্ত বা ধস্তাধস্তির সময় ভিকটিমের নখের নিচে আটকে থাকা এপিডার্মাল টিস্যু, যা দিয়ে অপরাধীকে 100% শনাক্ত করা সম্ভব, তার রাসায়নিক প্রয়োগ করে বা তড়িঘড়ি ক্রিমেশন করে চিরতরে ভ্যানিশ করে দেওয়া। দ্বিতীয়ত, ডিজিটাল ফুটপ্রিন্ট ও সিসিটিভি ম্যানিপুলেশন, যেখানে অপরাধের আসল সময়ের ডিভিআর বা সিসিটিভি হার্ড ডিস্কের মেটা ডেটা এডিট করা হয়, ফাইল ফরম্যাট করাপ্ট করা হয় কিংবা পুরো ডেটা ব্লকটাই চিরতরে ডিলিট বা ওভাররাইট করে দেওয়া হয়। আর তৃতীয়ত, ক্রাইম সিনের জিওগ্রাফিক্যাল কন্ট্রোলেশন, ঘটনাস্থলকে কর্ডন অফ বা সিল না করে ইচ্ছাকৃতভাবে সেখানে বহিরাগতদের ঢুকিয়ে ক্রস কন্টিমিনেশন ঘটানো, যার ফলে আসল অপরাধীর আঙুলের ছাপ বা অপরাধীদের আঙুলের ছাপ বা ফুটপ্রিন্ট আরও মানুষের পায়ের ছাপে বা হাতের আঙুলের ছাপে ঢাকা পড়ে যায়। এমনকি ক্রাইম সিনের দেওয়াল বা শৌচাগার ভেঙে পুরো নকশাটাই বদলে দেওয়া। এবার মেলান আপনারা, আরজিকরের অভয়াকাণ্ডেও কি ঠিক এই 3টি ফরেনসিক প্রোটোকল মেনেই কাজ করেছিল? ভেবে দেখুন। আর এর পিছনেই কি ছিল? ফরেনসিক সিন্ডিকেট। আরজিকর সিন্ডিকেট আর ফরেনসিক সিন্ডিকেট কি একযোগে কাজ করেছিল? কিন্তু কার নির্দেশে? এই জায়গাটা যদি
সিবিআই বের করতে পারত, তাহলে ধরা পড়ে যেত। হয়তো অপরাধী একজন না বহুজন, ঠিক কীভাবে ঘটনাটা ঘটেছিল। আদালত সেই কারণে নির্দেশ দিয়েছিল বৃহত্তর ষড়যন্ত্রের মাথাকে খুঁজে বের করা। কিন্তু সিবিআই কি করেছে আপনারা জানেন? প্রশ্ন উঠছে, আর.জি. কর কাণ্ডে 4টে সিসিটিভি হার্ড ডিস্ক ট্যাম্পারিং করা হয়ে গেল, তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত আক্রমণ ঘটল হাসপাতালের ওপর। কি জন্য? কেন? এটা একটা সুপরিকল্পিত কাজ ছিল এবং সব কিছুই হয়েছে একটা নির্দিষ্ট জায়গা থেকে। কারা ছিল সিবিআই আন্দাজ করেছে, কিন্তু মাথা কে ছিল সে পর্যন্ত যেতে পারেনি কিংবা যায়নি। এই অভিযোগটা করছেন যারা অভয়কাণ্ডের বিচার চাইছেন। আর এই কারণেই, শুধু এই কারণেই অভয়কাণ্ডে কি জিতে যাচ্ছে অপরাধের মাস্টার মাইন্ডরা? বিজ্ঞানের চোখে ধুলো দেওয়া অসম্ভব, কিন্তু আর.জি. করে সেটাই করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। আমি আবারও বলছি, অভয়কাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়। এটা প্রমাণ ও ফরেনসিক ডেটা চিরতরে মুছে ফেলার একটা সুনির্দিষ্ট, সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের চক্রান্ত। হাসপাতালের সেমিনার রুম থেকে চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেনসিক ল্যাব। আজ আমি বলবো সেই শ্যাডো সিন্ডিকেটের কথা, যারা নাকি অভয়ের বিচারকে অধরা করে রেখেছে। আর সাধারণ মানুষ থেকে অভয়ের পিতামাতা আমরা সবাই সিবিআইকে দোষারোপ করছি। কেন করছি সেটাও আপনারা জানেন। কেননা সিবিআই টালা থানার ওসি থেকে শুরু করে 3 আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করেও নাকি জানতে পারেনি কারা ট্যাম্পারিং করেছিল আর কার নির্দেশে করেছিল। ভারতের কিংবা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কিছু হাই প্রোফাইল মামলার দিকে তাকান, তাহলে দেখবেন একটা অদ্ভুত মিল রয়েছে। অপরাধীকে শনাক্ত করা যাচ্ছে, কিন্তু আদালতে যাওয়ার পর মামলা টিকছে না, অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। কেননা বারবার সামনে আসছে কন্টামিনেটেড ডিএনএ স্যাম্পল বা নষ্ট হয়ে যাওয়া ভিসেরা রিপোর্ট। আর আর.জি. করের সেমিনার রুমে অভয়ের সঙ্গে ঘটে যাওয়া যে নৃশংসতা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একই প্যাটার্ন। কিন্তু বিজ্ঞানের চোখে ধুলো দিয়ে কিভাবে চললে অপারেশন? কত সুপরিকল্পিত প্ল্যান এভিডেন্স নষ্ট করার। এটা ছিল একটা সিন্ডিকেটের কাজ, এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু সেই সিন্ডিকেটের মাথাকে সেটা ধরার চেষ্টা হয়নি, এরকমই অভিযোগ। ঘটনার পর সেমিনার রুমটি সিল না করে সেখানে হাসপাতালে প্রভাবশালী চিকিৎসক, নেতা এবং বহু বহিরাগতকে অবাধে ঢুকতে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ক্রাইম সিনের মেঝের রক্ত, চুল বা অন্য কোনো ডিএনএ স্যাম্পল ইচ্ছাকৃতভাবে নষ্ট বা কন্টামিনেট করা হয়, যাতে ঘটনার সময় যে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল তা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। আর.জি. কর কাণ্ডের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায় লুকিয়ে রয়েছে কিন্তু হাসপাতালের সিসিটিভি ফুটেজে। সিবিআই যখন তদন্তভার হাতে নিয়েছিল, তারা হাসপাতাল থেকে উদ্ধার করে 4টে ডিজিটাল হার্ড ডিস্ক। গোয়েন্দাদের সন্দেহ ছিল ঘটনার রাত এবং তার ঠিক পরের বেশ কিছু অত্যন্ত সংবেদনশীল ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। আর এই হারিয়ে যাওয়া সত্য কি ছিল সেই ফুটেজে? কে ছিল? একজন না একাধিক? শুধুই কি সঞ্জয় রায় ছিল? সেই সত্যটা পুনরুদ্ধার করতে সিবিআই আদালতের অনুমতি নিয়ে হার্ড ডিস্কগুলো পাঠায় ভারতের সেরা প্রযুক্তিযুক্ত চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে। আর সেখানেই ধরা পড়ে মূল জালিয়াতি। শিয়ালদা আদালতে সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী তারা হাসপাতাল থেকে সংগ্রহ করেছিল 900 ঘন্টার ফুটেজ এবং 32 টেরাবাইট ডেটা। স্ক্যান করার পর এক্সপার্টরা জানিয়েছিলেন হস্তান্তরিত সিসিটিভি ফুটেজের সিকোয়েন্স স্বাভাবিক ছিল না, অর্থাৎ একটি নির্দিষ্ট রহস্যময় অংশের পর অন্য একটা টাইম লাইনের ফুটেজ খাপছাড়াভাবে জুড়ে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টেও সওয়াল উঠেছে, কলকাতা পুলিশ কেন সিবিআইয়ের হাতে পুরো ধারাবাহিক ফুটেজ তুলে দিতে পারল না? আর টাইম লাইনের এই খাপছাড়া অংশে প্রমাণ করে সিসিটিভি ফুটেজের ভিতরে ঠিক কিছু একটা লুকিয়ে রাখা হয়েছিল। কাকে লুকিয়ে রাখার জন্য এই ট্যাম্পারিং? প্রশ্ন উঠছে, নিশ্চয়ই সঞ্জয় রায়কে নয়, কেননা সঞ্জয় রায়ের ফুটেজ প্রকাশিত হয়ে গেছে। তাহলে কাকে লুকানো হচ্ছিল? সিসিটিভি ফুটেজে কি আরও এমন কোনো ছবি ছিল
যা থেকে অভয়া মামলা একদিনেই মীমাংসিত হয়ে যেত। আর ডিজিটাল প্রমাণ মোছার পর সিন্ডিকেটের নজর কিন্তু ছিল অভয়ার দেহের দিকে। ফরেন্সিক গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে ময়না তদন্তের সময় যে ভিডিওগ্রাফি করা হয়েছিল তাতেও মারাত্মক কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ। সম্পূর্ণ ভিডিওগ্রাফি এবং জৈবিক নমুনার সেলিং প্রসেস বা আইনি সিল করার পদ্ধতি সঠিকভাবে মানা হয়নি বলে দাবি করা হচ্ছে। আর এখানেই শেষ নয়, পরিবারের তরফ থেকে যখন দ্বিতীয়বার ময়নাতদন্তের জোরালো দাবি তোলা হচ্ছিল, ঠিক তখনই সন্দীপ ঘোষ এবং ওসির গোপন বোঝাপড়ায় তাড়াহুড়ো করে দেহ শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। জানেন আপনারা, যাতে কোনো বায়োলজিক্যাল প্রমাণ নতুন করে আর কোনো ল্যাবে পরীক্ষা না করা যায়। আর তৃতীয়ত, কাগজে কলমে জালিয়াতি চলে বলে অভিযোগ। সিবিআই আদালতে স্পষ্ট চার্জশিট ও বয়ানে দাবি করেছে ঘটনার পর টালা থানায় বসে এই কেস সংক্রান্ত একাধিক ভুয়ো নথি তৈরি করা হয়েছিল এবং আসল ডায়েরির পাতা অল্টার বা পরিবর্তন করা হয়েছিল। একই সঙ্গে ধৃত সন্দীপ ঘোষ এবং ওসির মোবাইল ফোন থেকে উধাও করে দেওয়া হয় ঘটনার দিন এবং তার ঠিক পরের সমস্ত কল লগ ও গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট। কিন্তু ডিজিটাল ট্রেইল কি এত সহজে মোছা যায়? আদালত তাই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছে। মূল চার্জশিটের বাইরে প্রমাণ লোপাট, ডিজিটাল ডেটা এডিটিং এবং অপরাধের পিছনে থেকে বৃহত্তর প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, যাকে বলা হয় লার্জার কনস্পিরেসি, তার তদন্ত করতে বলেছিল। আর সিবিআই যে কী করেছে আপনারা জানেন? তাদের এখনও সময় দেওয়া হয়েছে আগামী 6ই আগস্ট পর্যন্ত। কিভাবে কাজ করে জানেন এগুলো? আসলে আপনারা এটা জানেন যে সময় যত গড়িয়ে যায় জৈবিক প্রমাণ তত নষ্ট হয়ে যায়। একটা লিক হওয়া ইন্টারনাল অডিট থেকে জানা যাচ্ছে প্রাইমারি ক্রাইম সিনের ডেটা ল্যাবে পৌঁছানোর আগেই অল্টার বা পরিবর্তন করে দেওয়া হয়, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সত্যকে লুকিয়ে ফেলা হয়। সেমিনার রুমে বহিরাগতদের অবাধ প্রবেশ থেকে শুরু করে তথাকথিত উত্তরবঙ্গের সিন্ডিকেটদের মগ দুর্নীতির কালো হাত, সবটাই আজ সিবিআইয়ের আতশকাচির তলায়। বিজ্ঞানকে যারা অপরাধ আড়ালের অস্ত্র বানিয়েছে, আপনি কি মনে করেন তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত নয়? আপনার কি মনে হয় এই সিন্ডিকেটের পিছনে আসল গডফাদারদের মুখোশ কি শেষ পর্যন্ত খুলবে? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।